This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি 9 বাংলা। আমি আত্রাই শুরু করছি 5 কথা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম জয়ন্তীতে কলকাতায় অমিত শাহ ইকো পার্কে ভারত কিশোরীর 125 ফুটের যে মূর্তি তৈরি হবে তার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে পৈতৃক বাড়ি সেখানে ভারত কিশোরীকে শ্রদ্ধা জানান অমিত শাহ। এছাড়াও আরো কর্মসূচি আছে, অনুষ্ঠান আছে, সেখানেও যোগ দেবেন অমিত শাহ। মিলন মেলা, সেখানেও অনুষ্ঠান রয়েছে। অমিত শাহ সেই মিলন মেলার উদ্দেশ্যে এই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য ভবানীপুর থেকে রওনা দিয়েছেন। আমাদের সঙ্গে প্রদীপ্ত মিলন মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি এই মুহূর্তে রয়েছেন। প্রদীপ্ত, ওখানকার আবহ কি রয়েছে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কটা নাগাদ পৌঁছচ্ছেন? দেখো, আর কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সমবায় মন্ত্রী অমিত শাহ তিনি এখানে পৌঁছাবেন এবং এই যে অনুষ্ঠানটির আয়োজন করেছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক এবং কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক 125তম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে তারা ঘোষণা করেছিল যে 2 বছর ব্যাপী তারা স্মরণ উৎসব করবে। তারই একটি অংশ হিসাবে আজ মিলন মেলা প্রাঙ্গণে এই অনুষ্ঠান হচ্ছে এবং সেখানে রাষ্ট্রসুর শীর্ষক একটি অনুষ্ঠান, যেখানে 57 জন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, সাংস্কৃতিক জগতের মানুষরা তারা অংশ নিচ্ছেন এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উপরে একটি আলোকচিত্র যেমনভাবে প্রদর্শনীতে উঠে আসবে, একই সঙ্গে বর্তমান প্রযুক্তিকে কাজে লাগিয়ে মাল্টিমিডিয়ার মধ্যে দিয়ে সেখানেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে অবদান ভারতবর্ষের ক্ষেত্রে রয়েছে, সেটা সাংস্কৃতিক জগতে হতে পারে, সেটা শিল্পের ক্ষেত্রে হতে পারে, সেটা শিক্ষার ক্ষেত্রে হতে পারে, সব মিলিয়ে একটা প্রদর্শনীরও ব্যবস্থা করা হয়েছে সংস্কৃতি মন্ত্রকের তরফে। এবং একই সঙ্গে অমিত শাহের উপস্থিতিতে যে ভূমি পুজো কিছুক্ষণ আগে আমরা দেখলাম ইকো পার্কে, তারও একটা ডকুমেন্টারি কিন্তু এখানে উপস্থাপন করা হবে কেন্দ্রীয় সরকারের তরফে। এবং মূলত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারতের ঐক্য অগ্রগতির ক্ষেত্রে কিভাবে দেশকে পথ দেখিয়েছিলেন সেই বিষয় সংক্রান্তই কিন্তু থাকছে এই প্রদর্শনী। এবং একই সঙ্গে যে ভূমি পুজো হলো কিছুক্ষণ আগে ইকো পার্কে, 125 ফুটের যে মূর্তি তৈরি হতে চলেছে ইকো পার্কে, নিউ টাউনের ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের, সেই বিষয়েও একটা ডকুমেন্টারিকে দেখানো হবে, অন্তত তেমনটাই জানা যাচ্ছে। এবং সংস্কৃতি মন্ত্রক শুধুমাত্র আজকেই এই অনুষ্ঠান করছেন এমন নয়, বছর দুয়েক ধরেই 2 বছর ব্যাপী যে স্মরণ উৎসব শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে ভারতবর্ষের উন্নয়নের ক্ষেত্রে, ভারতবর্ষের অগ্রগতির ক্ষেত্রে তার যে ভূমিকা রয়েছে তা নিয়ে যা যা তারা কাজকর্ম করেছেন সেগুলোকেও এখানে উপস্থাপনা করা হবে। এবং প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যেই চলে এসেছেন, তারা সকলেই অপেক্ষা করছেন। এবং কিছুক্ষণ আগে পর্যন্ত এই যে সাংস্কৃতিক যে অনুষ্ঠানের সূচনা হবে বন্দে মাতরমের মধ্য দিয়ে সমবেত কণ্ঠে, এবং যাকে গোটাটার নেতৃত্ব দিচ্ছেন পণ্ডিত তরুণ ভট্টাচার্য, পদ্মশ্রী প্রাপক। এবং অমিত শাহ আসার পরই কিন্তু বন্দে মাতরমের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করা হবে। ইতিমধ্যেই সেই অনুষ্ঠানের সূচনা হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। তবে অমিত শাহ যেহেতু কিছুক্ষণের মধ্যে পৌঁছাবেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পৌঁছাবেন, তার সঙ্গে গজেন্দ্র সিং শেখাওয়াত রয়েছেন, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সঙ্গে থাকবেন আরও সমাজের বিশিষ্টজনরা, বিজেপির নেতৃত্ব তারা এখানে উপস্থিত থাকবেন। ফলে একেবারে মঞ্চে যাতে কোথাও কোনো বিঘ্ন না ঘটে সেই জন্য শেষ মুহূর্তের যে পর্যালোচনা, শেষ মুহূর্তের যে মহড়া, সেই কাজও চলছে। সঞ্চালিকা যিনি রয়েছেন তিনি সেই কাজ করছেন। এবং একেবারে এই যে হল স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য এই অনুষ্ঠানের সকলেই অপেক্ষা করছেন। আপনাদের আমরা যে 3টে ছবি দেখাচ্ছিলাম ইকো পার্কের
সেখানে 125 ফুটের যে মূর্তি তৈরি হবে তার ভিত্তিপ্রস্তর স্থাপন করা। ভবানীপুরে তার যে বাড়ি রয়েছে তার সেখানে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই মুহূর্তে সেইখানকার ছবি আপনারা দেখছেন। এরপরে তিনি যে মিলন মেলা প্রাঙ্গণে যে অনুষ্ঠান রয়েছে কেন্দ্রীয় সরকারের সেই অনুষ্ঠানেও যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং যে বিষয়টি এই বদলের বাংলার ক্ষেত্রে দেখা গিয়েছে শুরু থেকেই, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে অবদান এই বাংলার মধ্যে রয়েছে, দেশের ঐক্য রক্ষার ক্ষেত্রে রয়েছে, জাতীয়তা চেতনাবোধের মধ্যে রয়েছে, এই সমস্ত কিছু প্রতি মুহূর্তে স্মরণ করা এবং একাধিক যে কর্মকাণ্ড রাজ্য সরকারের তরফ থেকে করা হচ্ছে বা হবে একটা দীর্ঘ সময় ধরে, সেই বিষয়ে প্রথম থেকেই স্পষ্ট করা হয়েছিল। এবং 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন, সেই উপলক্ষে রাজ্য সরকার ছুটিও ঘোষণা করেছে। আর তার সঙ্গে সঙ্গে শুধু এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যেই নয়, এবার সিলেবাসেও অন্তর্ভুক্ত হচ্ছেন শ্যামাপ্রসাদ। তার ভাবনা, তার চেতনা, দেশের ঐক্য রক্ষার ক্ষেত্রে তার কর্মকাণ্ড, প্রত্যেকটি পদক্ষেপ যা কিছু হয়েছে সেই সমস্ত কিছুই সিলেবাসের মধ্যে এবার ঢুকতে চলেছে। আর সেটা শুধুমাত্র স্কুল বইয়ের পাঠ্যই নয়, বিশ্ববিদ্যালয় পর্যন্তও তা পড়ানো হবে। এইভাবেই ঘরে ঘরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চিন্তা ভাবনা, তার চেতনাকে তুলে ধরার এবং পৌঁছে দেওয়ার চেষ্টা করছে বাংলার সরকার। এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও আজকে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেটা মিলন মেলা প্রাঙ্গণে এখনো হবে। সেখানে যোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমরা সেখান থেকেই আপনাদের দেখাচ্ছি ছবি, একদম বাঁদিকে যে ছবি দেখছেন সেই ছবি। আমাদের প্রতিনিধি প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি মিলন মেলা প্রাঙ্গণ থেকে। প্রদীপ্ত, তুমি পুরো অনুষ্ঠানের আবহ কি রয়েছে, কিরকম শেষ মুহূর্তের একটা প্রস্তুতি চলছে, এগুলো তুমি তুলে ধরছিলে। কিন্তু এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে বাংলার সিলেবাসে অন্তর্ভুক্ত হওয়া এবং বারবার যেটা মুখ্যমন্ত্রী বলছেন যে বাংলার ঘরে ঘরে পৌঁছে যাবেন শ্যামাপ্রসাদ, এই যে বার্তা এবং এই বার্তাটাকে বাস্তবায়িত করার জন্য যা যা করা হচ্ছে সেটা কিভাবে দেখা হচ্ছে, কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী দিনে? দেখো, বারংবার যে কথা রাজ্যের তরফ থেকে, রাজ্যের বর্তমান সরকারের তরফ থেকে বলা হয় বা নেতৃত্ব যিনি দিচ্ছেন শুভেন্দুবাবু বারংবার যে কথা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে অবদান এই বাংলার ক্ষেত্রে রয়েছে তা সেই অর্থে আগে কখনো প্রকাশ করা হয়নি। এই মুহূর্তে রাষ্ট্রবাদী সরকার তৈরি হয়েছে, সনাতনীদের সরকার তৈরি হয়েছে এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্যের যে পড়ুয়ারা রয়েছেন, রাজ্যের যে ছাত্রছাত্রীরা রয়েছেন, তারা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে অবদান, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই রাজ্যের জন্য তিনি ঠিক কি কি করেছেন, কি কি কারণে আজকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণ করতে হচ্ছে, আর তার সমস্ত বিষয় নিয়েই এই সিলেবাসের অন্তর্ভুক্ত করা হবে। এবং আজকে মিত্র ইনস্টিটিউশনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যখন যান, সেখানে গিয়ে তিনি রাজ্যের দুজন শিক্ষামন্ত্রী ছিলেন, স্কুল শিক্ষামন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন, দীপক বর্মন, উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন এবং তাদের কাছে তিনি আবেদন করেন যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শিক্ষাক্ষেত্রে যে অবদান, অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ে তার কাজকর্মের যে অবদান রয়েছে, যে কাজকর্ম তিনি করে গিয়েছেন এই রাজ্যের জন্য, তা যেমন তুলে ধরা, একই সঙ্গে শিল্পের দায়িত্ব নিয়ে গোটা দেশকে যেভাবে নতুন করে পথ দেখিয়েছিলেন, রাজ্যকে পুনর্গঠনের কাজ করেছিলেন, তাকে তুলে ধরা। প্রদীপ্ত, আমাদের সঙ্গে থাকো, আমরা অনুষ্ঠানের দিকেই নজর রাখবো। আচ্ছা প্রদীপ্ত, তুমি যেটা বলছিলে যে বিভিন্নভাবে দেশের জন্য, বাংলার জন্য তিনি যেভাবে ভেবেছেন, সেই ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যা যা করেছেন, এই সমস্ত কিছুই আরও একবার মানুষের সামনে তুলে ধরা, শুধু তুলে ধরা নয়, একদম স্কুল স্তরে পড়ানো, সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করা, তার আরও যে বিভিন্ন ক্ষেত্রে যে বিভিন্নভাবে তিনি নিজের চিন্তা ভাবনাকে বাস্তবায়িত করেছেন, সেগুলোকে মানুষের কাছে তুলে ধরা। প্রদীপ্ত, এখানেই জানতে চাইবো, যেহেতু এই সরকারের তরফ থেকে, বাংলা সরকারের তরফ থেকে বা বিজেপির তরফ থেকে একাধিকবার এই বাংলার জন্য বারবার বলা হয়েছে যে কোনো সরকারই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সেইভাবে তুলেই ধরেনি মানুষের কাছে, ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্যোগ, তার চিন্তা ভাবনা তিনি যা করেছেন সেগুলোকে সেভাবে তুলেই ধরা হয়নি। এই জায়গায় তাদের কাজকর্ম মাধ্যমে কিভাবে তারা তুলে ধরছেন, আর কি কি প্রক্রিয়া রয়েছে, আর কি চিন্তা ভাবনা রয়েছে?
আর দেখো, একদিকে যেমন স্কুল সিলেবাসের অন্তর্ভুক্ত করে এ রাজ্যের যে পড়ুয়ারা রয়েছেন তাদেরকে জানানো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলার জন্য ঠিক কী করেছিলেন। বঙ্গীয় আইনসভায় যখন হিন্দু হোমল্যান্ড নিয়ে ভোটাভুটি হচ্ছিল সেই সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কী ভূমিকা ছিল, 1946-এর দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এবং নোয়াখালী দাঙ্গার সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কী ভূমিকা ছিল, শিয়ালদা স্টেশনে যখন বাংলাদেশ থেকে বহু মানুষ চলে আসতে বাধ্য হয়েছিলেন শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে, তারা যারা রিফিউজি হিসাবে এখানে ছিলেন তাদের পাশে কিভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দাঁড়িয়েছিলেন। সেই সময় যে সমস্ত মানুষজন ছিলেন, কাজী নজরুল ইসলাম কিভাবে তার শেষ জীবনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতা সেরেছিলেন, কথা বলেছিলেন, কি কি বলেছিলেন, আর সেই প্রসঙ্গও কিন্তু সামনের সারিতে উঠে আসবে। একই সঙ্গে বিধান রায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক, বিধান রায়কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কি বলেছিলেন, বা সেই সময় ফজলুল হক এই রাজ্যের ক্ষেত্রে তার যে ভূমিকা এবং সোহরাওয়ার্দীর বিরুদ্ধে গিয়ে কিভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। খবর দর্শকদের দিই, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে এই মুহূর্তে অমিত শাহ আছেন। তিনি এই মিলন মেলা তিনি গিয়েছিলেন দেখা করতে। শ্যামাপ্রসাদের কর্মসূচির এই মাঝে যেখানে মিলন মেলা প্রাঙ্গণে তিনি আসবেন তার আগেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে তিনি গিয়েছিলেন। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, পদ্মশ্রী সম্মান পেয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং তিনি তার বাড়িতে আজকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কর্মসূচির মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত হয়েছেন। তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রয়েছেন রাজ্যের অন্যান্য মন্ত্রীরাও, মূলত রয়েছেন মুখ্যমন্ত্রীও। যেহেতু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলার চলচ্চিত্র শিল্পে একটি নাম, একই সঙ্গে ভারতবর্ষ তার চলচ্চিত্র শিল্পে একটি নাম, এই অবস্থায় দাঁড়িয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে তিনি তার এই সীমিত কর্মসূচির মধ্যে উপস্থিত হয়েছেন এবং সেখানে তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই উৎসব যে বাড়ি বালিগঞ্জ ফাঁড়িতে, সেখানে থেকে তিনি তার সঙ্গে দেখা করেছেন, তার পরিবার পরিজনদের সঙ্গে দেখা করেন এবং তিনি আপাতত সেখানে রয়েছেন। আর কিছুক্ষণ ধরে বেরিয়ে তিনি মিলন মেলা প্রাঙ্গণে যাবেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অন্য কর্মসূচিতে। ধন্যবাদ। একদম মিলন মেলা প্রাঙ্গণের দিকে আমরা নজর রাখবো। আপনারা শুনছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাড়িতে অমিত শাহ পৌঁছে গিয়েছেন, আর এখনো আছেন তিনি। এবার এখান থেকে বেরিয়েই মিলন মেলা প্রাঙ্গণে পৌঁছবেন। সেখানকার ছবি আপনাদের লাগাতার আমরা দেখাচ্ছি। আমাদের প্রতিনিধি প্রদীপ্ত আমাদের সঙ্গে আছেন সরাসরি সেই মিলন মেলা প্রাঙ্গণ থেকেই। প্রদীপ্ত, আর কি কি চলছে, যদি এই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎটার অংশও যদি আমরা একটু আলোচনা করি, সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে অমিত শাহর সাক্ষাৎ এই কর্মসূচির মধ্যে, তো অন্যভাবে কি দেখা যায় এটাকে, নাকি সৌজন্য সাক্ষাৎ? দেখো, এটা খুব স্বাভাবিকভাবেই বিজেপির তরফ থেকে সৌজন্য সাক্ষাৎ বলা হচ্ছে এবং সেটাই বলা হবে, এটাই স্বাভাবিক। অমিত শাহের যে সূচি ছিল সেই সূচিতে হঠাৎ করে পরিবর্তন করা হয় এবং অমিত শাহের সূচি ছিল মূলত যে ইকো পার্কের তিনি ভূমি পুজো করবেন, ভূমি পুজোর অনুষ্ঠানে থাকবেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভবানীপুরের বাড়িতে যাবেন, তাকে মাল্যার্পণ করবেন এবং মিলন মেলা প্রাঙ্গণে আসবেন। কিন্তু তারই মধ্যে খবর আসে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করবেন অমিত শাহ এবং ঠিক তেমনটাই অমিত শাহ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জ ফাঁড়ির যে উৎসব বাড়ি রয়েছে সেখানে তিনি গিয়েছেন, কথা বলছেন। রয়েছেন লকেট চট্টোপাধ্যায়, নিশীথ প্রামাণিক সহ রাজ্যের একাধিক মন্ত্রীরা। খুব স্বাভাবিকভাবেই চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম। এই বাংলার ক্ষেত্রে তিনি সাংস্কৃতিক জগতের একেবারে দিকপাল যে কজন এই মুহূর্তে রয়েছেন রাজ্যে, তার একেবারে সামনের সারিতে। অনেকে বলে থাকেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেভাবে গত কয়েক দশক ধরে, কোনো বছর নয়, 2-4 বছর নয়, 5 বছর নয়, গত কয়েক দশক ধরে টলিউডকে কার্যত একার ঘাড়ে তিনি টেনে নিয়ে যাচ্ছেন এবং দিনের পর দিন টেনে নিয়ে যাচ্ছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে আগের যে সরকার, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন যে সরকার ছিল, তাদের সঙ্গেও একটা সুসম্পর্ক ছিল। কিন্তু যখন পালাবদল হয়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজিত যে সিনেমা সৌরভ পালোধিরা যার সঙ্গে রয়েছেন, সেই বিষয় নিয়ে আমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখি তিনি আলিমুদ্দিন স্ট্রিটে যান, বিমান বসুকে তার ছবি দেখতে যাওয়ার আমন্ত্রণ জানান, শ্রমিক ভট্টাচার্যের বাড়িতে যান। কিন্তু সব কিছুকে ছাপিয়ে আজকের যে অনুষ্ঠান সেদিকেও আমরা সেই বিষয় নিয়ে বারবার আপনাদের সামনে আমরা তুলে ধরছি, কারণ আপনারা দেখছেন বহু মানুষ অপেক্ষা করছেন এই মিলনমেলা প্রাঙ্গণে। আর কিছুক্ষণের মধ্যে অমিত শাহ উপস্থিত হবে।
আর বারুইপুর কাণ্ডের দিকে নজর রাখবো। ধৃতদের 14 দিনের পুলিশ হেফাজত হয়েছে। গণধর্ষণ করে খুনের মামলা রুজু করেছে পুলিশ। এছাড়াও অপহরণ, তথ্য প্রমাণ লোপাট, অপরাধমূলক ষড়যন্ত্রের ধারাও যোগ করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে পক্সো আইনেও মামলা রুজু। নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে ইতিমধ্যে 3 মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আমাদের সঙ্গে সত্যজিৎ, আমাদের প্রতিনিধি, সরাসরি আছেন। সত্যজিৎ, কি আপডেট আর আসছে এই তদন্ত নিয়ে? দেখো, আজকেই মূল অভিযুক্ত আনন্দ সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু তার আগে যে মূল আরও যে 2 অভিযুক্ত ছিল, প্রভাস, তাকে কিন্তু বারুইপুর আদালতে তোলা হয়েছিল এবং সেক্ষেত্রে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। পুলিশ সূত্রে আমরা জানতে পাচ্ছি ধর্ষণ, গণধর্ষণ, তথ্য লোপাট, খুন সহ একাধিক মামলায় ইতিমধ্যে রুজু হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় যে চতুর্থ যে ব্যক্তি, সেই চতুর্থ ব্যক্তি প্রবীর বলে একজনের নাম জানা যাচ্ছে। তার খোঁজেই ইতিমধ্যেই তল্লাশি চালাচ্ছেন বারুইপুর পুলিশের বিশেষ তদন্তকারী দল। যথা সেই তদন্তকারী দলে যেমন 6 সদস্যের সিট আছে, তেমনি 25 জনের একটি এসটিএফের দল রয়েছে। পাশাপাশি সিআইডির একটি তদন্তকারী দলও সংযুক্ত হয়েছে। অর্থাৎ বলা যেতে পারে 3টে আলাদা আলাদা দল, তারা প্রত্যেকেই কিন্তু এই গণধর্ষণের সঙ্গে যুক্ত আছে, যাদের নামে অভিযোগ হয়েছে তাদেরকে খোঁজার জন্য ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে। আজ বারুইপুরে ইতিমধ্যেই আনন্দ সর্দার তিনি বারুইপুর থানাতে রয়েছে এবং তাকেই কিন্তু বারবারই এসটিএফের পক্ষ থেকে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তেমনি সিআইডি এবং যে সিটের সদস্যরা রয়েছে তারা জিজ্ঞাসাবাদ করে প্রকৃত ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের তথ্য অনুসন্ধান করার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকেরা। ধন্যবাদ। আর বারুইপুর কাণ্ডের সামনে এলো সিসিটিভির ফুটেজ। সিসিটিভি ফুটেজে কি দেখা যাচ্ছে সেটা এবার আপনাদের দেখায়। কারণ এই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে একজন লাল জামা আর নীল টুপি পরে আছেন একটা যুবক, হাঁটতে দেখা যাচ্ছে নাবালিকাকে তারই সঙ্গে। জানা গেছে ওই যুবকের নামই প্রভাস মণ্ডল, যাকে পরে গ্রেফতার করেছে পুলিশ এবং কোর্টেও পেশ করে। আপনারা শুনলেন কিছুক্ষণ আগেই। এই প্রভাস মণ্ডলকে আজকে কোর্টেও পেশ করা হয়। যে আমাদের বাচ্চা যেরকমভাবে মানে কষ্ট পেয়ে পেয়ে মরেছে, সেই রকম কষ্ট যেন সেই শয়তানগুলো সবাই পায়, আমরা এটাই চাইছি। আর যেন খুব তাড়াতাড়ি পায়। আরও অনেক অনেক এরকম ঘটনা শুনেছি, কারোর তো কোনো দিন দেখিনি কোনো বিচার পেতে। এখন তো তখন পুরানো সরকার ছিল, এখন নতুন সরকার এসছে যেহেতু, যেন আমাদের সঠিক বিচারটা আমরা পাই, আমরা এই সরকারের কাছে এটা আশা করছি। দুজনে নিয়ে যাচ্ছে হাত ধরে, বাচ্চার হাতে খাবার রয়েছে, কি প্লাস্টিকে কি আছে ওরা কিনে দিয়েছে, আর ওই নিয়ে চলে যাচ্ছে। মুখ দেখা যাচ্ছে না, মুখি ক্যাপ পরে আছে, ক্যাপ পরে নিয়ে চলে যাচ্ছে, এইটুকু দেখা যাচ্ছে। তারপরে কি জানা গেল? তারপরে ওরা জানা গিয়েছে। এই প্রভাস মণ্ডল TV9 বাংলায় বিস্ফোরক স্বীকারোক্তি। কি বলেছেন তিনি? বলছেন নাবালিকাকে খুন করেছে আনন্দ সর্দার, যাকে এখনো থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এই দাবি করছে প্রভাস। মেয়েটাকে কখন ওখান থেকে ধরা হলো? ওই রাত্রিবেলা ধরেছে, সন্ধ্যেবেলা 4 জন বললাম তো, আমাদের 4 জন, ওরা 3 জন, আমি একা। আচ্ছা, বললো কেন বাচ্চাটাকে? ও বাচ্চাটা ওদের নিয়ে ওদের যোগাযোগ ছিল, বুঝেছো? ওরা জানে মেয়ের বাবার কাছ থেকে কিছু টাকা পয়সা খাবো। আমি লাস্ট থেকে জানতে পেরেছি রেল লাইনে। তোমরা একসঙ্গে সবাই মিলে হ্যাঁ করছিলাম, যা করছিলাম। তোমরা কজন মিলে নেশা করছিলে? 4 জন ছিলাম। কে কে? ও 2টো বন্ধু ছিল আর আমি একজন আর চিনি, ওই আনন্দ বলে। ওই তো আটকে রেখেছে, তো ওই আমাদের সূর্যপুরে ক্যাম্পেতে আছে। আর মেয়েটাকে মারলো কে? ওই আনন্দ মেরেছে। কিভাবে মেরেছে? ওই টুডিরও পা তুলে দিয়েছে, চেলা ছিল বলে পা তুলে দিয়েছে, দিয়ে তারপরে মেরে ফেলে দিয়েছে। তোমাকে তুমি ধরা পড়লে কি করে? আমি ওদের ছিলাম তো, আমার টুই গোয়া ছিলাম। আর সন্ধ্যেবেলা কোথায় গিয়েছি, আমার সিসি ক্যামেরা ছিল ফটো, ওই ওখানে বাড়ি। আর আগামীকাল বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলবেন, এরকমই সম্ভাবনা তৈরি হয়েছে। পরিবার সরকারের উপরে আস্থা রেখেছেন, জঘন্যতম ঘটনা সর্বোচ্চ সাজা হবে এই আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। প্রতিবাদের নামে হিংসা, সরকারি সম্পত্তি নষ্টেও কড়া বার্তা দিয়েছেন। রেল লাইন
উপরানো অতীত ইতিহাসকে মনে করিয়েছে, কেউ ছাড় পাবে না। আইনি পদক্ষেপের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। उनका गार्डियन जिनका पिताजी के साथ काल ही बात हुआ, इसमें कोई कुछ ये नहीं है। ये इतना पूरा प्रदेश में देखिए, इतना भी दारू का लीगल और इलीगल दारू ये सब पूरा प्रदेश में चल रहा है। इसको धीरे धीरे सब सफाई करना चाहिए, लेकिन जो इंसिडेंट हुआ उसमें जीरो टॉलरेंस मान के चलिए। 2 अरेस्ट हुआ, बाकी को भी अरेस्ट करूंगा। गार्डियन का जो जो उम्मीद है सरकार से वो पूरा करने का काम सरकार कर रहा है, और गार्डियन का साथ शायद मेरा काल मुलाकात भी हो जाएगा। वो जो बोलेगा करूंगा। जो पॉलिटिकल पार्टी वहाँ का है उसका भी कुछ सुझाव है तो मैं कार सुन लूंगा। लोकल MP MLA का कुछ बात है भी वो बोलिए, ये सबको जाने का इजाजत देगा है। भीड़ भाड़ मत कीजिए, जाइए बात कीजिए, सब खुला है, कोई ब्लॉकेट नहीं है। सरकार का सामने पूरा क्रिस्टल क्लियर है। মোট 4টি মামলা হয়েছে। একটি এই জঘন্যতম অপরাধের মামলা ছাড়া আরও 3টি মামলা হয়েছে। সম্ভবত আমি এখনই বলবো না, আমি কাউকে ক্লিয়ারেন্স দিতে চাই না, পুলিশ বলবে। যেটা মব লিঞ্চিং হয়েছে এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019-এর সিএএ বিরোধী আন্দোলন বা কিছুদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিরোধী আন্দোলন। তৃতীয় হচ্ছে সিআরপিএফের 2 জন জওয়ান আহত হয়েছেন, একটা পুলিশের গাড়িকে জ্বালানো হয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। সাথে সাথেই ফোনে কথা বলেছি এবং আমি খুশি যে ওনারা আমার আস্থা রেখেছেন। বাকি 3টে বিষয় যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এখনও ঢুকে আছেন, এই তিনজন মিলে এই যে 3টে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে। এমন ভোগাবো বুঝতে পারবে। ধর্ষণ করেই খুন করা হয়েছে বারুইপুরের নাবালিকাকে। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে বলে খবর সূত্রের। আরও বেশ কিছু বিষয় উল্লেখ করা হয়েছে, আমরা জানবো। তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে আছেন। তন্ময়, ঠিক কি বলা হয়েছে এই PM রিপোর্টে? দেখো, পোস্টমর্টমের যে প্রাথমিক রিপোর্ট, সেই রিপোর্ট থেকে যেটা দেখা যাচ্ছে, মাথায় একটা গভীর ক্ষতচিহ্ন রয়েছে এবং তার বাইরে মাথায় ছোটখাটো আরো একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। গলায় এবং ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে, শরীরের নানান অংশে আঘাতের চিহ্ন এবং যৌনাঙ্গের ওখানে কিন্তু একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পাশাপাশি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তার পাকস্থলীতে এবং ফুসফুসে জল রয়েছে। আপাতত প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে তাকে সে শারীরিক নির্যাতনের শিকার, যৌন অত্যাচার এবং তারপর তাকে মাথায় আঘাত করা হয়, মারধর করা হয়, প্রতিরোধ করার চেষ্টা করেছে সেই চিহ্নও রয়েছে, অর্থাৎ বাঁচার চেষ্টা করেছে এই ছোট্ট নাবালিকা। তারপর তাকে জীবিত অবস্থাতে পুকুরের জলে ফেলে দেওয়া হয়েছে এবং জলে ডুবে তার মৃত্যু হয়েছে। এখান থেকে কিন্তু পোস্টমর্টম রিপোর্টে আঘাত এবং নানান বিষয়গুলো রয়েছে। পুলিশ পারিপার্শ্বিক যে সমস্ত প্রমাণ রয়েছে সেগুলোর সঙ্গে পোস্টমর্টম রিপোর্ট মিলিয়ে তারা সেই রিপোর্ট জমা দেবেন এবং যেটুকু জানা যাচ্ছে পুলিশের তরফ থেকে, পুলিশ সূত্র থেকে, তাতে যৌন নির্যাতন, তারপর মারধর, অত্যাচার, আঘাত এবং তারপর জীবিত অবস্থাতে হয়তো অজ্ঞান হয়ে গেছিলেন, অচেতন অবস্থায় জলে ফেলে দেয় এবং জলে ডুবে মৃত্যু, এমনটাই মনে করা হচ্ছে। ধন্যবাদ। প্রসেনজিতের বালিগঞ্জের বাড়িতে অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অভিনেতার বাড়িতে লকেট চট্টোপাধ্যায়, নিশীথ প্রামাণিকও। প্রসেনজিতের বাড়িতে মিনিট 10 ছিলেন অমিত শাহ। সেই ছবি এক্সক্লুসিভলি আপনারা দেখতে পাচ্ছেন TV9 বাংলায়। বারুইপুরের পর আবার মালদা, ফের নাবালিকা ধর্ষণের অভিযোগ। ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে গিয়ে 6ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মালদার ইংরেজ বাজারে তুমুল উত্তেজনা ছড়ায়। বিহারের পূর্ণিয়া থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত রবিউল শেখকে। উত্তেজনা থাকা এলাকায় রয়েছে পুলিশ পিকেট। আমরা তাড়াতাড়ি ডিএসপি এন্ড এডিশনাল এসপি আন্ডারে একটা টিম করে আমাদের তাড়াতাড়ি সক্রিয়ভাবে আমরা আসামি খুঁজতে শুরু করে দিলাম। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সে জানা গেল যে আসামি পূর্ণিয়াতে গিয়ে লুকিয়ে রয়েছে। তারপর রাত্রিবেলা আমাদের
টিম গেল ওইখানে, আর পূর্ণিয়া থেকে আমাদের আসামিকে আমরা ধরে নিয়ে চলে এসেছি। আমরা এই কেসকে মানে কড়াভাবে নজরে রেখে এটাকে ট্রায়াল মনিটরিং রেখে কাস্টাডি ট্রায়াল করা। সেই মধ্যে রিলেশনটা কি ছিল? এই মানে প্রতিবেশী ছিল, এমনি কিছু রিলেশন ছিল।